আমন্ত্রণ স্টার নিউজ লাইভে, আপনাদের সঙ্গে আছি আমি ফারদিন খান। এই একটি ঘন্টা দর্শক স্টার নিউজ লাইভে আমরা দেখব না কোনো পূর্বের তৈরিকৃত প্রতিবেদন। আমরা যেটি করব, আমরা রিয়েল টাইম আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হব এবং প্রত্যেকটি খবরের সবশেষ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। বিস্তারিত জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন নাঈম আবির। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, কি পরিস্থিতি সেখানে দেখছেন? গতকাল আমাদের বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ থেকে একটি বড় ধরনের সুখবর নিয়ে তিনি বাংলাদেশে ফিরলেন এবং আজকেই আসলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। এই বৈঠকে মূল বিষয়গুলো কি আলোচ্য বিষয় থাকতে পারে সে সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদের। পরদিন 11:15 বাংলাদেশ সময়ে এই বৈঠকটি শুরু হয়েছে। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার দুই দেশের যে পররাষ্ট্রমন্ত্রীর সেই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এবং জানিয়ে রাখি যে এই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরে কোনো শক্তিশালী দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হচ্ছে বাংলাদেশে এবং 3 দিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন গতকাল। আজ তিনি প্রথম বৈঠকটি করছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। জানিয়ে রাখি যে এই বৈঠক, দুই দেশের বৈঠকের মূলত সবথেকে গুরুত্ব যেটি পাচ্ছে সেটি হচ্ছে প্রতিরক্ষার বিষয়, প্রতিরক্ষা সহযোগিতা এবং একই সাথে সামরিক সহযোগিতার বিষয়গুলো। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এর আগে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের তুরস্কের সামরিক কারখানা স্থাপনের করার জন্য যে প্রতিরক্ষা শিল্প জোন চট্টগ্রামে, যেটি চট্টগ্রামের মিরসরাইতে, সেখানে একটা প্রস্তাবনা রয়েছে। সেই প্রস্তাবনার বিষয়টি মূলত বেশি গুরুত্ব পাচ্ছে। এছাড়াও তুরস্কের সাথে বাংলাদেশ, তুরস্কের কথা যদি বলি তাহলে সামরিক খাতে শক্তিশালী একটি দেশ তুরস্ক। সেই জায়গা থেকে কূটনৈতিক বিষয়গুলো তো প্রাধান্য পাবে, তবে সবথেকে বেশি প্রাধান্য পাবে হচ্ছে কৌশলগত বিষয়গুলো। এছাড়া অর্থাৎ আজকে সকালবেলা এই বৈঠকটি শেষ করবার পরে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলবার পরে তিনি দুপুরের পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন, অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সুতরাং এটি বোঝাই যায় যে রোহিঙ্গা সংকট বিষয়টিও এই সফরটিতে গুরুত্ব পাচ্ছে। আমি একটু আবারও সামরিক সহযোগিতার বিষয়টিতে ফিরতে চাই, কারণ এই সফরের মূল যে বিষয় বা গুরুত্বপূর্ণ সবথেকে যেটি বিষয় সেটি ধরা হচ্ছে যে এই সামরিক সহযোগিতা বা প্রতিরক্ষা সহযোগিতা। আগে বলেছি যে সামরিক যে প্রতিষ্ঠান, শিল্প অঞ্চল যে প্রতিষ্ঠা করার যে প্রস্তাবনা তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার চট্টগ্রামের মিরসরাইতে, সেখানে সামরিক ড্রোন উৎপাদন থেকে শুরু করে সামরিক বিভিন্ন গোলাবারুদ সরঞ্জামাতি উৎপাদন করবার ব্যাপারে যে প্রস্তাবনা, সেটির কোনো একটি ফলাফল হয়তো হলেও হতে পারে এই বৈঠকের পরে। আমরা হয়তো যখন আমাদের সঙ্গে জয়েন্ট প্রেস ব্রিফিং করবার কথা রয়েছে তুরস্ক এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর, তার মাধ্যমে হয়তো আমরা সেটি জানতে পারবো, পরবর্তীতে আপনাকে, আমাদের দর্শকদেরকে জানাতে পারবো আপনার মাধ্যমে। তবে মোটা দাগে যদি বলে রাখি তাহলে তুরস্ক থেকে সামরিক যে এই ধরনের পণ্যের কথা বলছিলাম, যে ড্রোন কেনার বিষয়, সামরিক অস্ত্র কেনার বিষয়, এই বিষয়গুলোই কিন্তু মূলত দুই দেশের মধ্যে গুরুত্ব পাবে। সুতরাং রাজনৈতিক বিষয়গুলো অথবা কূটনৈতিক বিষয়গুলো থেকে কৌশলগত বিষয়টি এই সফরে গুরুত্ব পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে ব্রিফিং হওয়ার পরে নিশ্চয়ই সেটি আপনাদের জানাবো। ফারদিন। জি আবির, আপনাকে ধন্যবাদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা রোপণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জামায়াত ইসলামীর যুব বিভাগ। এই বিষয়ে আমরা আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী যুব ইকরামুল সেখানে আছেন, তার সঙ্গে কথা বলে যেটি জানার চেষ্টা করব, এই যে একটি উদ্যোগ পরিবেশ রক্ষার্থে, অর্থাৎ প্লাস্টিকের বোতল দিয়ে গাছের চারা রোপণ, এটি আমরা আগেও কয়েকবার দেখেছি বিভিন্ন সংগঠনের এ ধরনের উদ্যোগ। জামায়াত ইসলামীর যারা যুব বিভাগ, তারা এই উদ্যোগের পেছনে তাদের কি ধরনের চিন্তাভাবনা কাজ করেছে, যুব একটু জানাবেন। ফারদিন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। তো পরিবেশকে আসলে মূলত বাঁচিয়ে রাখে গাছ। তো সেই বৃক্ষ রোপণ করার জন্য আজকে মূলত বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণের মানুষকে উৎসাহিত করার জন্যই আজকে মূলত জামাত ইসলামের উদ্যোগে এই কর্মসূচি। এখানে মহাখালীর যে টিএনটি মাঠ রয়েছে, সেই টিএনটি মাঠে আসলে আপনারা দেখছেন যে এই বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে যে কর্মসূচিটি নেওয়া হচ্ছে, অর্থাৎ বোতল দিয়ে, প্লাস্টিকের বোতল, যেটি আসলে একটি ক্ষতিকারক পদার্থ আসলে এই পরিবেশের জন্য, সেই জিনিসটি নিয়ে গাছ দেওয়া হচ্ছে, যে গাছ থেকে আসলে মূলত আমরা অক্সিজেন পাই। এবং আপনি জানেন যে ঢাকা শহরের আসলে যে পরিবেশ, অর্থাৎ যে পরিমাণ কার্বন আসলে প্রতিদিন নির্গত হচ্ছে গাড়ি থেকে, তারপর
আনুষঙ্গিক বিভিন্ন যে কারখানা থেকে, তো সেই জায়গায় কিন্তু আসলে আমাদের গাছের যে পরিমাণ সেটি কিন্তু খুবই কম। এবং পরিবেশবিদ এবং যারা নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন সবাই কিন্তু বলছেন যে আসলে যে পরিমাণ গাছ থাকার কথা, যে পরিমাণ গাছ থাকার কথা সেই পরিমাণ গাছ আসলে আমাদের এই নগরীতে নেই। তো সেই জায়গায় মূলত সেই জায়গাটিতে আসলে মূলত তারা জোরদার করার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, ঢাকা মহানগর উত্তরের যে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, তিনি মূলত আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটির হয়ে মেয়র প্রার্থী হিসেবে লড়বেন। তো সেই জায়গায় মূলত তিনি আসলে এটা তার একটি প্রচারণার অংশ বটে। তো সেই জায়গায় মহাখালীতে যারা রয়েছেন, মহাখালীর আশপাশে এলাকায় তারা নারী পুরুষ এমনকি শিশু বৃদ্ধ সবাই কিন্তু অতি উৎসাহের সঙ্গে প্লাস্টিকের বোতল নিয়ে আসছেন এবং এই বোতলের পরিবর্তে আসলে তারা এখান থেকে গাছ সংগ্রহ করছেন। তো এটি একই সঙ্গে যেমন পরিবেশকে বাঁচানোর একটি উপায় এবং একই সঙ্গে সেটি আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন সেটির একটি প্রচারণা। তো সেই জায়গায় সেলিম উদ্দিন তিনি বলেছেন যে প্রতিটি ছাদে, ঢাকা শহরের প্রতিটি ছাদ যেন একটি করে বাগান হয়। তো সেই জায়গাটিতে তিনি আসলে উৎসাহিত করেছেন এবং একই সঙ্গে তার যে সকল রাজনৈতিক তার যে সকল ইস্তেহার রয়েছে তো সে বিষয়ে আসলে তিনি ধারণা দিয়েছেন। ফারদিন। জি ধ্রুব, বেশ বিস্তারিতভাবেই আপনার মাধ্যমে আমরা এই বিষয়ে তথ্যগুলো জানলাম, আপনাকে ধন্যবাদ। ফুটবল খেলার পুরনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই সংঘর্ষে পুলিশ সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর রয়েছে। আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। সেখান থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন, কথা বলবো তার সঙ্গে। জি শরীফুল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শরীফুল, এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এত লম্বা সময় ধরে যেই সংঘর্ষের ঘটনা ঘটলো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, এবং সেখানে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও আহত হয়েছেন, এত ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ার কারণ কি? আমরা জানি সামনে বিশ্বকাপ, সেক্ষেত্রে নানা ধরনের উত্তেজনা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ভৈরবে এই ঘটনার সূত্রপাত কিভাবে এবং কতজন আহত হলেন এবং প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হলো, পুরোটাই যদি জানাতেন। ফারদিন, আপনাকে জানিয়ে রাখি, মূলত এই সংঘর্ষের ঘটনার মূল সূত্রপাত হচ্ছে এক সপ্তাহ আগে একটি ফুটবল খেলার আয়োজনকে ঘিরে কিন্তু মূলত এই সংঘর্ষের সূত্রপাত, এমনটি কিন্তু জানিয়েছেন স্থানীয়রা। যে কারণে কিন্তু গতকাল রাত 9টা থেকে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেটি রাত 2টা নাগাদ পর্যন্ত কিন্তু দফায় দফায় কিন্তু এই সংঘর্ষ চলমান থাকে। এবং সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, পুলিশের প্রায় 8 জন সদস্য কিন্তু তারা গুরুতর আহত হয়েছেন। এছাড়াও কিন্তু যারা রেলওয়ের কর্মকর্তা রয়েছেন, এছাড়াও কিন্তু এলাকাবাসী বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সব মিলিয়ে 30 জনের মতো হতাহতের ঘটনা হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই যে তুচ্ছ ঘটনার পরপরই কিন্তু একেবারেই ঢাকার সাথে কিন্তু রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, যে কারণে কিন্তু মহানগর এক্সপ্রেস যে ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিলেন ঢাকাগামী, সেটি কিন্তু আখাউড়া স্টেশন পার হওয়ার পরে কিন্তু ভৈরব যে সেতু রয়েছে সেই সেতু এলাকায় কিন্তু সেটি থামিয়ে দেওয়া হয়েছিল, যাতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। সেই কারণে তার পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি যে কিশোরগঞ্জগামী যেটি গুদুলি এক্সপ্রেস যেটি ট্রেন ছিল সেটিকেও কিন্তু থামিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু প্রায় 3 থেকে 4টি স্টেশনে কিন্তু ট্রেন বিলম্বে ছাড়তে হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, এই যে সংঘর্ষের ঘটনা কিন্তু শুরুতে পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা চেষ্টা চালায়, পরবর্তীতে কিন্তু নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার ফলে কিন্তু আমরা যেটি দেখেছি যে র্যাবের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই ভৈরব রেল স্টেশনে এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় 6 ঘন্টা সময় কিন্তু বিড়ম্বনা হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু ট্রেন চলাচল সেটি শুরু হয়েছিল। এবং এখন কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনায়, সেই সংঘর্ষের ঘটনা কিন্তু এখনো কিন্তু আতঙ্ক বিরাজ করছে ভৈরব রেলওয়ে স্টেশনে। তো এই ছিল আমার কাছে ভৈরব রেল স্টেশনে যে 6 ঘন্টা যাবৎ যে সংঘর্ষের কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল তা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ফারদিন।
খুবই দুর্ভাগ্যজনক। আপনাকে ধন্যবাদ শরীফুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টাঙ্গাইলের ভুয়াপুর 144 ধারা ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামবাসী। সেখান থেকে বিস্তারিত জানাবেন রাব্বি খান। রাব্বি, কি এমন ঘটনা যেটিকে কেন্দ্র করে এই 144 ধারা ভঙ্গ করে বারবার 2 গ্রামবাসী সংঘর্ষে জড়াচ্ছে? কতজন আহত হলো এবং প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে, পুরোটাই যদি জানাতেন। জি ফারদিন, আধিপত্যকে বিস্তার করতেই টাঙ্গাইলের ভুয়াপুর এবং গোপালপুর 2 উপজেলার 2টি গ্রাম অর্থাৎ বলিপেঁচা এবং জগৎপুরা 2 গ্রামের মানুষরা কিন্তু সংঘর্ষে জড়ায়। গতকাল থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে এবং 5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। আর এতে করে অন্তত 20 জন আহত হয় এবং আহতরা বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং গত রাতেই কালাম নামে বৃদ্ধ তিনি নিহত হয়েছেন। নিহতর পরেই ফের আবার মাইকিং করা হয় এবং সহিংসতার দ্বিতীয় দফার ডাক দেওয়া হয়। এরপরেই রাত 12টার দিকে উপজেলা প্রশাসন অর্থাৎ 2 উপজেলার প্রশাসন 144 ধারা জারি করেন এবং সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সকাল 9টার পর থেকে আবার উত্তপ্ত হতে শুরু করে এবং 144 ধারা জারি অমান্য করে ফের সংঘর্ষে আবার তারা জড়িয়ে পড়েন এবং এই ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পূর্বেই আমার সাথে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছিলেন তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছেন। তবে স্থানীয় যারা রয়েছেন, দুটি গ্রামে যে স্থানীয়রা রয়েছেন তারা 2টি গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কয়েকটি গ্রামের মধ্যে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং তাদেরকে তারা সামাল দিতে পারছে না। তবে তিনি বলছেন রাজনৈতিক যারা রয়েছেন নেতাকর্মী, তাদের হস্তক্ষেপে যদি এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। গত 22-এ অর্থাৎ গত মাসের এই যে ঘটনাটি, এটি একটি দোকানে বাকি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই তখনই একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষ হয়। এর পরবর্তীতে সেটি সমাধান না হয় গতকালকেও এই ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থান কিন্তু বিরাজ করছে। এদিকে আমরা সংবাদকর্মী যারা রয়েছে আমাদেরকেও সেই যে 2টি গ্রাম রয়েছে, যে গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছেন, সেদিকে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা সেখানে গিয়েছিলাম এবং দেখতে পেয়েছি নারী পুরুষ থেকে শুরু করে সকলেই দেশীয় শস্ত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে, লাঠিসোঁটা নিয়ে রয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। তবে প্রশাসন থেকে বলা হচ্ছে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ক্ষেত্রে তারা আরো এখানে যে সদস্য রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মোতায়েন করবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাব্বি। আমাদের সহকর্মী রাব্বি খান টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন এবং 144 ধারা ভঙ্গ করে 2 গ্রামবাসীর মধ্যে যেই সংঘর্ষের ঘটনা সেটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি আমাদের। পঞ্চগড়ের সীমান্তের যে পরিস্থিতি সম্পর্কে এই পর্যায়ে আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে যুক্ত আছেন আবু সালে মোহাম্মদ রায়হান। রায়হান, একটু জানাবেন পঞ্চগড়ে 43 জনকে পুশিনের ঘটনা সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। আরও কি এই ধরনের তৎপরতা কি জারি বা অব্যাহত রয়েছে কিনা এবং বিজিবির পক্ষ থেকে কি ধরনের তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন? জি ফারদিন, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু প্রায় 278 কিলোমিটার এলাকা জুড়ে ভারতের সাথে বাংলাদেশের একটি সীমানা রয়েছে, যেখানে কিন্তু বিজিবির 3টি ব্যাটালিয়ন আসলে কাজ করছে। তো গত রাতেও আমরা দেখেছিলাম যে পঞ্চগড় 18 ব্যাটালিয়নের পক্ষ থেকে এবং তার আগের দিন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন তারা কিন্তু সীমান্তে মানুষজনকে নিয়ে টহল দিচ্ছিল পুশিন ঠেকানোর জন্য। তো এরই মাঝে কিন্তু সুযোগ বুঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পঞ্চগড়ের সদর উপজেলার হারিবাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে কিন্তু তারা 10 জন নারী পুরুষকে কিন্তু পুশিন করেছে।
এবং ভোর রাতে এই ঘটনাটি আসলে ঘটে। এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি যে বিজিবির টহল দল যারা সে সময় ছিলেন তারা কিন্তু বাধা প্রদান করে সীমান্তে আসতে, এরপরই কিন্তু তারা আবারও ভারতীয় সীমান্তের কাঁটাতারে বেড়ার 20 গজের মধ্যে তারা অবস্থান নিয়ে এখনো তারা কিন্তু সেখানে রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু আসলে জানা যাবে যে তারা ভারতে ফিরে যাবেন নাকি কি অবস্থানে থাকবেন। তো বিজিবির পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত যতটুকুই জানি যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, তারা সীমান্তে স্থানীয়দের সাথে নিয়ে কিন্তু বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে, তারা নজরদারি বাড়িয়েছে এবং সীমান্তে বিজিবির যে তৎপরতা সেটি কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। এবং স্থানীয়রা যেটা বলছেন যে ভারত থেকে পুশ ইন ঠেকাতে তারা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সীমান্তের জন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু বিজিবি সহ সংশ্লিষ্টরা খেয়াল রাখছেন। তবে আরেকটি বিষয়ে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু পঞ্চগড়ে এসব সীমান্ত দিয়ে স্থানীয়দেরকে সতর্ক করছিলেন বিজিবি, জনপ্রতিনিধি সহ সবাইকে নিয়ে তারা মত বিনিময় সভা করেছেন এবং স্থানীয়দের ডেকে কিন্তু তারা কথা বলেছেন এবং জানিয়েছেন যে যে কোনো মূল্যেই কিন্তু ভারত থেকে যেসব পুশিন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই পুশিন হওয়া ব্যক্তিদের যেন ঠেকানো যায় এ বিষয়ে তারা কিন্তু স্থানীয়দের পরামর্শ এবং সহযোগিতা চেয়েছিলেন। এরই মাঝে কিন্তু গতকাল রাতেই এই পুশিনের ঘটনাটা ঘটেছে। তবে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক হয়ে গেলে আমরা বিস্তারিত জানাতে পারবো যে এই 10 জন নারী পুরুষকে আসলে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হবে বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে পুশিনের ঘটনা নিয়ে সর্বশেষ। জি রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ পরবর্তী প্রথম শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনের বাজারের খবরাখবর জানার চেষ্টা করব। একে একে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমেই আমরা ঢাকার মতিঝিলে যেতে চাই, সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা লামিয়ার সঙ্গে কথা বলতে চাই। লামিয়া, ঈদ পরবর্তী যে প্রথম শুক্রবার, সেখানে বাজারের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। বিভিন্ন ধরনের জ্বালানি তেল থেকে শুরু করে বিদ্যুতের দাম বেড়েছে, সেই ধাক্কা কি বাজারে কতটুকু লাগলো এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলোর সেই দামগুলোও একটু যদি জানাতেন। ফারদিন, ধন্যবাদ আপনাকে। আমি যদি ঈদ পরবর্তী সময়ে বাজারের পরিস্থিতি আপনাকে জানাতে চাই। ঈদের পর আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মানুষ সারা সপ্তাহের বাজার করে থাকেন। আর শুক্রবারে যে ধরনের ভিড় আমরা বাজারে আসলে দেখে থাকি সেই ভিড়ই কিন্তু রয়েছে। সকাল থেকেই অনেক বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ীরা আসছেন বাজার করতে এবং তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, তারা বলছেন এখন কিন্তু ঈদের আগে যে পরিস্থিতি ছিল এখনো সেই একই রকম পরিস্থিতি। সবজির কথা যদি বলতে চাই, কাঁচা প্রতিটি সবজি যে আছে সেই সবকিছুর দামই কিন্তু 60 টাকা থেকে শুরু হয়। 60 টাকা থেকে 100 টাকার মধ্যে করলা, ঢেঁড়স, বেগুন, শসা, পেঁপে, কচুরমুখী, এই চাল কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, এই সবকিছুই কিন্তু 60 টাকা থেকে শুরু হয়ে 100 টাকা অবধি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। পর্যাপ্ত, যদিও স্বাভাবিক রয়েছে, পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে, বাজারে কোনো কিছুর ঘাটতি নেই বিক্রেতাদের দাবি এবং ক্রেতাদের সঙ্গেও কথা বলে এটাই জানতে পারলাম। সেই হিসেবে দাম আরো কম হওয়া উচিত বলে মনে করেন এই যে যারা সাধারণ ভোক্তা আছেন তারা। যদি দাম একটু বেশি বলতে চাই সেটা হচ্ছে শসার দাম 80 টাকা কেজি, গাজর 160 টাকা, টমেটো 160 টাকা এবং কাঁচামরিচের দামও কিন্তু বেশি, 140 থেকে 150 টাকা। এবং কয়েকদিন আগেও মাছের বাজার পরিস্থিতি আপনাদেরকে যখন জানাচ্ছিলাম তখন আমরা দেখছিলাম যে বাজারগুলোতে মাছের সরবরাহ কিন্তু অনেক কম ছিল ঈদ পরবর্তী সময়ে। এখনো বাজারে মাছের সরবরাহ কিন্তু স্বাভাবিক হয়ে ওঠেনি, সেই ক্ষেত্রে মাছের দামও অনেক বেশি। ছোট যে ধরনের মাছগুলো আছে সবকিছুর দামই 600 থেকে শুরু হয় কেজি প্রতি। এবং যে ডিমের বাজার রয়েছে, ডিমও আমরা ঈদের আগে দেখছিলাম যে প্রতি ডজন বিক্রি হচ্ছে 140-150 টাকায়, এখনো কিন্তু সেই একই দামে বিক্রি হচ্ছে।
বিশেষ করে মানুষজনের যে অভিমত, তারা বলছেন যে যেহেতু প্রায় সব ধরনের সবজি কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয়ে থাকে এবং ভরা মৌসুম, এই যেই সকল মৌসুমী সবজিগুলো আছে সেই সব কিছুর দাম কিন্তু আরো 60 টাকার নিচে, আরো কম হলে সবার, মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ সবারই হাতের নাগালে থাকে। যেহেতু গরম পড়েছে সেই ক্ষেত্রে টমেটো, গাজর, শসা এই জিনিসগুলোর দামও তারা আরেকটু যদি কম হয় সেই ক্ষেত্রে তাদের যে আয় তার উপর চাপটা আসলে একটু কম পড়ে, এরকমটাই তারা বলছেন। সামনের দিনগুলোতে আসলে তারা বলতে পারছেন না যে আসলে বাজারের পরিস্থিতি আরো কেমন হবে। সকলে বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহের দিকে দাম আরো কমবে। ফারদিন, এই ছিল সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতি। আফরোজা, বেশ বিস্তারিতভাবে আপনি আমাদের পণ্যগুলোর দাম সম্পর্কে অবগত করছিলেন এবং পরিস্থিতি সম্পর্কেও অবগত করছিলেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের অন্যান্য সহকর্মীরাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীয়তপুর এবং বগুড়া থেকে। বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন জজিফ হোসেন প্রতীক এবং শরীয়তপুর থেকে আছেন মিরাজ শিকদার। প্রথমেই আমরা যেতে চাই বগুড়ায়। বগুড়া জজিফ হোসেন প্রতীক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রতীক, আপনি একটু জানাবেন বগুড়ার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার, সেখানে সাপ্তাহিক ছুটির দিনে কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে, জিনিসপত্রের দাম কতটুকু ঊর্ধ্বমুখী এবং যারা সাধারণ ক্রেতা বা ভোক্তা রয়েছেন তাদের অভিমত একটু জানাবেন। ফারদিন, সকাল থেকেই আমি বগুড়ার যে ফতেলি বাজার, যেটি বগুড়ার সবচেয়ে বড় খুচরা বাজার, সেই খুচরা বাজারে আছি এবং এখান থেকে আসলে আমি দেখেছি যে সকাল থেকে কিন্তু ক্রেতাদের তেমন একটা ভিড় ছিল না, তবে সময় বাড়ার সাথে সাথে এখানে ক্রেতাদের সমাগম হয় এবং আমি যে সবজি বাজারটিতে রয়েছি সেই সবজি বাজারে সকাল থেকেই আমি সবজি বাজারগুলোর একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি পাইকারি এবং খুচরা পর্যায়ে। পাইকারির তুলনায় খুচরা পর্যায়ে প্রায় 10 টাকা কেজি প্রতি বেশিতে বিক্রি হচ্ছে, তবে পটলের যে দাম সেই পটলটি বিক্রি হচ্ছে আজকে 30 থেকে 40 টাকা এবং তরি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি এবং একই সাথে পেঁপের যে দাম সেটিও কিন্তু কিছুটা কমেছে। আমরা দেখছি আজকে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, যে পেঁপে আসলে ঈদের আগেও 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে সব সবজির দাম মোটামুটি 20 থেকে 30 টাকা কেজি প্রতি কমলেও আজকের বাজারে আমরা দেখছি যে আলুর দামটি কিন্তু বেড়েছে কেজি প্রতি 20 টাকা, অর্থাৎ 20 টাকা থেকে আলুর দাম বেড়ে আজকের বাজারে 40 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে আলু সংরক্ষণের যে সমস্যার কারণে অনেক আলু পচে গিয়েছে ব্যবসায়ীদের এবং তারা এই কারণে আলুর দামটি এখন বেশি রাখছেন বলে আমাদের কাছে জানিয়েছেন এবং একই সাথে সবজির বাজারের যেমন একটু কম নিম্নমুখী, একইভাবে আমরা মুরগির বাজারেও দেখেছি, মুরগির বাজারেও বেশ 40 থেকে 50 টাকা মুরগিতে কেজি প্রতিতেও আমরা কম দেখেছি। অর্থাৎ সোনালী মুরগি আজকে বিক্রি হচ্ছে 280 টাকা, যেটি ঈদের আগে আসলে 320 টাকায় বিক্রি হচ্ছিল এবং ব্রয়লার মুরগি যেটি 220 টাকায় বিক্রি হচ্ছিল আজকে সেটি 180 টাকায় বিক্রি হচ্ছে এবং আজকে মাছের যে বাজার, সেই মাছের বাজারে আমরা খেয়াল করে দেখেছি যে মাছের আমদানি কিছুটা কম রয়েছে এবং দামটা একটু বেশি, অর্থাৎ 20 থেকে 30 টাকা কেজি প্রতি বেশি হচ্ছে এই মাছের দামগুলো। তো সব মিলিয়ে বলা চলে যে ক্রেতারা মোটামুটি স্বস্তি প্রকাশ করেছেন আমাদের কাছে এবং বিক্রেতারা বলছেন যে সবজি সরবরাহ বেশি থাকায় কিছুটা সবজির দাম এখন কম। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবজির বাজারে সর্বশেষ। ফারদিন, ধন্যবাদ প্রতীক, আপনি বগুড়ার যে বাজারের পরিস্থিতি সে সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। আমাদের সহকর্মী মিরাজ শিকদার, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন শরীয়তপুরে। মিরাজ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি আপনাকে দেখতে পাচ্ছি একটি মাছ বাজারে আপনি অবস্থান করছেন। সেখানে ক্রেতারা কি ধরনের তাদের প্রতিক্রিয়া, কোনো ধরনের দাম বৃদ্ধি বিষয়ে তারা কোনো হতাশা বা আক্ষেপ জানালেন কিনা, কোনো অভিযোগ জানালেন কিনা, সেটি একটু যদি জানাতেন। জি ফারদিন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুরের যে প্রাচীন পালং বাজারটি রয়েছে সেই পালং মাছ বাজারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাছের সমাগম কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু কম মনে হচ্ছে এখন, যেহেতু এখন প্রায় বেলা গড়িয়ে গিয়েছে এবং ক্রেতার সংখ্যা কমে গেছে, কিন্তু সকাল থেকে কিন্তু বেশ ক্রেতা ছিল এবং সেক্ষেত্রে ক্রেতাদের কিন্তু অভিযোগ ছিল যে
মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। বিশেষ করে নদীর মাছ এবং যে পুকুরের যে কাপ জাতীয় মাছ এবং অন্যান্য যে মাছগুলো আছে, বিশেষ করে সব মাছই কিন্তু গত 7 দিনের তুলনায় ঊর্ধ্বগতি অবস্থায় রয়েছে। এবং সেটা যদি আমরা বলতে যাই যে নদীর মাছ কিন্তু এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে নদীর মাছের দাম অনেক বেশি। বিশেষ করে দেশি যে পাঙ্গাস মাছ রয়েছে সেটা প্রায় 1500 টাকা কেজি, যেটা কিন্তু আগে কিনা 12 থেকে 1300 টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও যে গলদা চিংড়ি রয়েছে, সেই বড় চিংড়ি মাছগুলো কিন্তু গত 7 দিন আগেও যেটা 1200 থেকে 1300 টাকা কেজি ছিল, সেটা এখন 15 থেকে 1600 টাকা কেজিতে দাঁড়িয়েছে। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে পদ্মার ইলিশ, যেটা রূপালী ইলিশ বলে, আমাদের এই শরীয়তপুরের মানুষ পদ্মার ইলিশকে কিন্তু খুব বেশি পছন্দ করে। এবং সেই পদ্মার ইলিশের যোগান কম থাকায় কিন্তু দাম কিন্তু অনেক বেশি। যে ইলিশ আগে 2500 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই ইলিশ কিন্তু এখন 35 থেকে 3600 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে অন্যান্য যে নদীর মাছগুলো আছে সেগুলো কিন্তু 16 থেকে 1800 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা রুই জাতীয় যে মাছগুলো আছে, বিশেষ করে রুই কাপ, বড় ধরনের যে রুই মাছ, সেগুলো 1500, বিশেষ করে নদীর রুই মাছ, সেটা 1500 টাকা বিক্রি হচ্ছে। এবং যেটা হচ্ছে পুকুরের রুই মাছ, সেটা 700 থেকে 600 টাকা ধরে বিক্রি হচ্ছে। এবং এছাড়াও কিছু যে পোনা জাতীয় মাছ রয়েছে, সেই মাছগুলো কিন্তু প্রত্যেকটি মাছই কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে। যে কারণে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কিন্তু ছুটির দিনে বিশেষ করে তারা সারা সপ্তাহের বাজার কিন্তু তারা করে, বিশেষ করে মাছ থেকে শুরু করে অন্যান্য যে সবজি সবকিছুই। কিন্তু তাদের কথা হচ্ছে যে গত 7 দিনের তুলনায় প্রত্যেক কেজি মাছে কিন্তু 50 থেকে 100 টাকা বেড়েছে। যে কারণেই তারা কিন্তু বলেছে যে এই বিষয়টা কিন্তু বাজার মনিটরিং করার কথা বলেছে। যদি বাজারটা মনিটরিং হয় তাহলে কিন্তু দাম, তাহলে ন্যায্য দাম তারা পাবে। অপরদিকে যে এখানে বিক্রেতারা রয়েছে তারা বলছে যে বর্তমানে যে চাহিদার তুলনায় যোগান কম, সে কারণে কিন্তু মাছের দাম বেড়েছে। এবং আমরা এই বিষয়টা কিন্তু তারা জানিয়েছে আমাদেরকে যে মাছের চাহিদার তুলনায় যে যোগানটা কম, এই কারণে কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এমনটাই আমাকে জানিয়েছেন এখানকার যে বিক্রেতারা এবং আড়তদাররা। এই ছিল আমার কাছে শরীয়তপুরের মাছ বাজার থেকে। জি মিরাজ, আপনাকে ধন্যবাদ। তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। 36 থেকে 37 ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রা। তাপদাহ নিয়ে দেশের 2টি জেলা অর্থাৎ মাদারীপুর এবং গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। মাদারীপুর থেকে আকাশ আহমেদ সোহেল এবং গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সাল। শুরুতে আমরা যাব গোপালগঞ্জে, সেখানে ফয়সাল আমাদের জন্য অপেক্ষা করছেন। ফয়সাল, একটু জানাবেন পরিস্থিতি কোন দিকে আসলে যাচ্ছে? গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ, তাতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে? এবং গতকাল আমরা দেখেছি চুয়াডাঙ্গায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস, যদিও গতকাল রাত থেকেই আমরা বিভিন্ন জায়গায় বৃষ্টি বা ঝড়ের খবরাখবর পাচ্ছি। গোপালগঞ্জে কি পরিস্থিতি একটু জানাবেন। ফারদিন, যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন আসলে যে তাপমাত্রার পারদ কিন্তু 36 থেকে 37 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে। গোপালগঞ্জেও কিন্তু গতকালকে যে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। আসলে এই তীব্র গরমের পরে কিন্তু আসলে আজকে সকাল থেকে এই গোপালগঞ্জের আকাশ অনেকটাই মেঘলা। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মেঘলা আকাশে যে তীব্র গরম ছিল, তীব্র যে ভ্যাপসা গরমে সাধারণ যে জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেখান থেকে কিন্তু গোপালগঞ্জের মানুষ কিছুটা স্বস্তিতে ফিরেছে। আমরা সকালে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন, গতকাল এবং তার আগে 2-3 দিন যে তীব্র গরম এবং ভ্যাপসা গরম, তার সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই আজকে কমতে পারে। কারণ গতকাল রাতে গোপালগঞ্জের 2-1টি উপজেলায় কিছুটা বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি হয়তো বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা আগামীকাল থেকে কমতে পারে। আমরা কিন্তু গত 3 দিন ধরে, অর্থাৎ 3টা থেকে দেখছি যে তীব্র গরমের কারণে রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ যে ইউনিট রয়েছে তারা কিন্তু আসলে 7 দিনের কর্মসূচি হাতে নিয়েছিল। তারা পানি খাওয়াচ্ছিল এবং সেই সাথে ছাতা বিতরণ করছিল, হাত পাখাও কিন্তু দিচ্ছিল। তারা কিন্তু এখনো করছে। আমি কিন্তু আপনাদেরকে ফ্রেমের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি যে সাধারণ মানুষদের কিন্তু তারা এখনো সেই কাজটি অব্যাহত রেখেছে। তারপরেও আসলে এখনো যেহেতু গোপালগঞ্জে আমি যেখানে রয়েছে বৃষ্টি হয়নি, তারপরেও তাপমাত্রা
আহ, আবহাওয়া অফিসের সাথে আজকে যেহেতু সাধারণত আবহাওয়া অফিস বলে যে 3টার সময় তাদেরকে যে তাপমাত্রাটা সেটি জানা যায়, কিন্তু এখন পর্যন্ত তাপমাত্রা না জানলেও যতটা আমরা অনুভব করছি যে গরমের তীব্রতা কিছুটা কমেছে। আর এই তীব্রতা কমার কারণে সাধারণ মানুষ যারা বলছে যে কিছুটা তাদের মধ্যে স্বস্তি ফিরেছে, তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটিও কিন্তু তারা স্বাভাবিকভাবে করতে পারছেন। তো সব মিলিয়ে বলা যায় যে গোপালগঞ্জের যেই বর্তমান যে অবস্থা রয়েছে, মোটামুটি ভ্যাপসা একটা গরমের পর এখন কিছুটা স্বস্তি আসলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। আর আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা মোটামুটি করে বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে। তো ফারদিন, এই ছিল আমার কাছে ফয়সাল, আপনাকে গোপালগঞ্জ থেকে। ধন্যবাদ। মাদারীপুরে আমাদের আরেকজন সহকর্মী আকাশ আহমেদ সোহেল আমাদের অপেক্ষা করছেন আমাদের জন্য। সোহেল, আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরে বৃষ্টি, যে স্বস্তির বৃষ্টি, সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিনের যে তাপপ্রবাহ, তাতে জনজীবনে কী ধরনের প্রভাব পড়লো এবং এই বৃষ্টি আসলে কতটুকু স্বস্তি বয়ে নিয়ে আসলো, সেটা একটু জানতে চাই। বৃষ্টি গতকাল রাতে শুরু হয়েছে নাকি আজকে সকাল থেকে শুরু হয়েছে, এটি একটু বলবেন। ফারদিন, আমি যেমনটি আসলে দেখতে পেয়েছি, আসলে আবহাওয়া অফিসের সাথেও কথা বলেছি। গত 3 দিন কিন্তু 36.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই মাদারীপুরে। যাতে কিন্তু যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। সব থেকে বেশি যে খেটে খাওয়া মানুষ রয়েছে, শ্রমিক রয়েছে, এরা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিন্তু, আমি সকালেও যেমনটি দেখতে পেয়েছি যে তারা কিন্তু ছাতা নিয়ে বের হয়েছিল। গরমের তীব্রতায় কিন্তু তারা ছাতা নিয়ে জরুরি প্রয়োজনে বের হয়েছে, কারণ তারা যদি ইনকাম করতে না পারে তাহলে কিন্তু তাদের সংসার চলবে না। এজন্য কিন্তু এই গরমকে উপেক্ষা করেও তাদেরকে বের হতে হয়েছে। তবে গতকাল রাতে কিন্তু এই মাদারীপুরে 28 ডিগ্রি মাত্রায় যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি কিন্তু কিছুটা ছিটে ফোঁটা হলেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু তাপমাত্রা তেমন একটা কমেনি। তবে কিছুক্ষণ আগেই কিন্তু মাদারীপুরে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু স্বস্তি অনুভব করছে মাদারীপুরবাসী। তারা কিন্তু যেমনটি জানাচ্ছেন যে এই বৃষ্টিতে যে দীর্ঘ 3 দিনের যে তাপমাত্রায় যে অতিষ্ঠ হয়ে পড়েছিল, তাতে কিন্তু অনেকটাই স্বস্তি মিলেছে এই বৃষ্টিতে। বৃষ্টিতে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে আসলে যে বৃষ্টিতে কিন্তু মানুষ খুবই স্বস্তিতে রয়েছে, তারা কিন্তু স্বস্তি পেয়েছে। তারা যে এরকম যদি বৃষ্টি হয় আর একটু ঠান্ডা আবহাওয়া হয়, তাহলে তাদের কর্মক্ষেত্রে উপকার বয়ে আনবে, এমন। ধন্যবাদ আকাশ আপনাকে। সারা দেশে হামের প্রাদুর্ভাবের পাশাপাশি বর্ষার আগেই ডেঙ্গু রোগীর সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। হাসপাতালগুলোতে হাম ও ডেঙ্গু উভয় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভির সঙ্গে কথা বলে একটু জানতে চাই। ঠিক কোন হাসপাতালটিতে আপনি অবস্থান করছেন এই মুহূর্তে, এবং হামের পরিস্থিতি তো ছিলই, এখন বর্ষার আগেই ডেঙ্গুর যে পরিস্থিতি, তাতে আসলে কতটুকু ভোগান্তি বেড়েছে সে সম্পর্কে একটু জানাবেন। ফারদিন, এখন আমি রয়েছি রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে, এবং এখানে গেল 24 ঘন্টা, অর্থাৎ আমাদের যে সবশেষ যে রিপোর্টটি আমাদের হাতে রয়েছে সেটি অনুযায়ী এখানে হামে ভর্তি হচ্ছে 20 জন এবং 1 জনের মৃত্যু হয়েছে। আর এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু এখন পর্যন্ত হামে 600 ছাড়িয়ে গেছে কিন্তু মৃত্যুর সংখ্যা, হাম এবং হামের উপসর্গ নিয়ে এই মৃত্যুর সংখ্যাটি। কিন্তু একই সঙ্গে এই হামের পাশাপাশি এখন নতুন করে ডেঙ্গু রোগীর দেখা মিলছে হাসপাতালগুলোতে, এবং সেখানে আমি যে হাসপাতালে রয়েছে এখানে 3 থেকে 4 জন রোগী ভর্তি আছেন। এবং অন্যান্য যে হাসপাতালে আমরা খোঁজ নিয়েছি, ঢাকা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজে, সেখানে 6 জন রোগী, মুগদা হাসপাতালে এরকম 6 থেকে 7 জন রোগী, আর ডিএনসিসি হাসপাতালে 2 থেকে 3 জন রোগী। তো আস্তে আস্তে কিন্তু বাড়ছে, মানে যেটি আসলে বর্ষা মৌসুমে বাড়ার কথা ছিল সেটি কিন্তু এর আগেই কিন্তু বাড়তে শুরু করেছে। এখন একদিকে যখন হাসপাতালগুলোতে হাম রোগীদের প্রচণ্ড চাপ এবং তাদের চিকিৎসা করাতে হিমশিম অবস্থা, এখন ডেঙ্গু রোগী এই হাম এবং একসঙ্গে এটা কতটা কঠিন হবে সেটা আসলে এখনই বলা মুশকিল। তবে সামনের দিনগুলোতে বোঝা দেবে সরকারের প্রস্তুতি এবং হাসপাতালগুলোর অবস্থানের উপর। জি, সময় স্বল্পতার কারণে হয়তো পুরো পরিস্থিতি আমরা জানতে পারলাম না। পরবর্তীতে আপনার কাছ থেকে আবারও আপডেট জানার চেষ্টা করব। দর্শক, হাবিবুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়ে হাম এবং ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। এই ছিল স্টার নিউজ লাইভে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।